টিভিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন। শামসুল আলম লিটন, আপনাকে দিয়ে শুরু করি। আজকের গণমাধ্যমের মুক্ত গণমাধ্যম দিবস চলে গেল। আজকে বেশ কিছু আলোচনা হয়েছে, তার মধ্যে আজকে আলাদা দুটি আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন যে বিভিন্ন বাহিনীর মানে এজেন্সিগুলোর প্রভাব এখনও আছে, যেই কারণে 5ই অগাস্ট পরিবর্তন এত কিছু হচ্ছে, কিন্তু এই প্রভাবটা এখন আসলে যায়নি। উনি সেটাই দাবি করছেন। সেই জায়গাটা নিয়ে আলোচনা শুরু করি, তারপর মির্জা ফখরুলের বক্তব্যে অবশ্যই আসবো। জি, এখন বিভিন্ন এজেন্সির কথা তিনি টিআইবি থেকে বলছেন। উনি কিন্তু সাংবাদিকদের সংগঠন নয়। এটা ট্রান্সপারেন্সি বেসিক্যালি গভর্নেন্সের নানা সাইড নিয়ে কাজ করে, সুতরাং এটা তাদের অসংখ্য বিষয়ের একটা বিষয়। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন, সেটা টিআইবির। তবে টিআইবির বলল, আর সেটি আন্তর্জাতিক সংস্থা, সে কারণে আমাকে ওনার কথাটাকে একেবারে অবিতর্কিতভাবে মেনে নিতে হবে, ব্যাপারটা তা না। যেটা বলেছেন এটা সত্যি বলেছেন কি না সেটা সাংবাদিকরা কি বলে। সাংবাদিকদের যে প্রতিষ্ঠানগুলো আছে আজকাল কিন্তু শুধু প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়া এবং নানা ধরনের কনভেনশনাল মিডিয়ার বাইরে অনেক ধরনের মিডিয়া তৈরি হয়েছে আধুনিক এই তথ্য প্রবাহের যুগে। তাহলে সেই কথাটি সেখানে আসছে না কেন? ডক্টর ইউনূসের সরকার, এটি আওয়ামী লীগের সরকার নয়, যে সরকার গণতন্ত্রকে গলা টিপে রাখার জন্য সাংবাদিকদের গলা টিপে রাখতেন। এখন কথাটা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেছেন যে তাঁর সরকারের সমালোচনা করতে। এজেন্সিগুলো যদি সক্রিয় থেকে থাকে এবং এই দেশে যদি আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক সাহসী সাংবাদিক থেকে থাকে, এখন পর্যন্ত তো সরকারের বিরুদ্ধে সমালোচনা করে অথবা সরকারের দুর্নীতি অনিয়মের কোনো কিছু লিখে নীতিগত কোনো সমালোচনা করে অথবা ক্রুড কোনো খবরকে চাপানোর অভিযোগে কোনো সাংবাদিককে অথবা প্রকাশের অভিযোগে গ্রেফতার এবং নিপীড়ন করা হয়েছে, সেরকম কোনো বড় ধরনের তথ্য পাই না। তার মানে কি? তার মানে না যে এখনো কোনো টেলিফোন আসে বা এখনো কোনো প্রচ্ছন্ন কোনো রকম প্রভাব বিস্তার করার চেষ্টা হয় না। আমি তো এটা টিআইবি দাবি করছে। টিআইবি আমি সাংবাদিকদের সংগঠন নয়। সাংবাদিকদের মধ্যে আমরা শুনি রিজনেবল গ্রাউন্ড টু বিলিভ। এখন আমি কি শুধু এই দোষারোপের সংস্কৃতি, যেটা এজেন্সি করছে, ও করছে, সে করছে, কোন বিষয় করছে? নিশ্চয়ই ওর মধ্যে কোনো দুর্নীতি অনিয়ম অথবা রাজনৈতিক ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকতে পারে। তো ডক্টর ইউনূসের সরকার তো রাজনৈতিক কোনো সরকার নয়, তাহলে সেটা লিখতে অসুবিধা কোথায়? আমার এই কথাগুলো একটু আউট অফ লাইন মনে হবে, কিন্তু বাস্তব কথাটা হচ্ছে যে আমাদেরকে গলা টিপে ধরেছে, অথবা অনেকে উঠিয়ে নিয়ে গেছে, অথবা গুম করা হয়েছে, অথবা হেলমেট এবং দিয়ে যেভাবে সড়ক নিরাপত্তা আন্দোলনের সময় তাদেরকে সাংবাদিককে, ছাত্র আন্দোলন করছিল আর সাংবাদিকদের 11-12 জন সাংবাদিককে কুপিয়ে কিন্তু হসপিটাল পাঠানো হলো। ব্যাপারটা তো এরকম না। তাহলে এজেন্সিগুলোর কি করছে এটা আমার মনে হয় টিআইবির ঘাড়ে দাঁড়ায়। টিআইবি গবেষণা করে এটা প্রকাশ করা উচিত। কুসুম কুসুম কথা বলে কোনো লাভ নাই। আমার মনে হয় বিভিন্ন সংস্থার প্রতি, বিভিন্ন এনজিও যারা বিদেশি পয়সা চলে, তাদেরকে ক্ষমতাসীনরা সমালোচনা করে, কিন্তু আমি মনে করি জনগণকেও তাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গায় নিয়ে আসা উচিত। তারা কেন সেই তথ্যের উৎস প্রকাশ করে না, কোন কোন জায়গায়? তাহলে তো মানুষ উপকৃত হতো। এবং আমি এটা শুনেছি, ওনার যে কথাটা আমি শুনেছি, কিন্তু এ কথাটা আমি মিডিয়াতে শুনিনি, ওনার মুখে শুনেছি, এবং অবশ্যই উচিত ওনাদের এই ব্যাপারগুলো প্রকাশ করা। মাহবুব কামাল, সেই জায়গাটায় মানে আমরা কি প্রভাব আছে কি আছে না আমরা হয়তো বলছি না, বা যে কোনো কারণে হোক প্রকাশ্যে আসছে না, কিন্তু আমরা কি সেলফ সেন্সরড হচ্ছে কিনা খুব দ্রুত সময়ের মধ্যে? হ্যাঁ, আমার যে অবজারভেশন সেটা হচ্ছে যে একদলীয় শাসন প্রতিষ্ঠার পরে 75-এ আপনার 4টা সংবাদপত্র রেখে বাকিগুলোকে বন্ধ করে দেয়া, সাংবাদিকতা মিডিয়ার জগতে সেই ক্রাইসিসের পরে সেটা সবচেয়ে বড় সংকট ছিল সাংবাদিকদের জন্য। এরপরে এখন যে সংকট চলছে এইটা মানে আপনি যদি করেন, ক্রনোলজি করেন, তাহলে এটা দ্বিতীয় হবে। মানে ওর পরে এর চেয়ে বড় সংকট আর আসেনি আমি মিডিয়ার জগতে, আমি মনে করি। কেন বলছি আমি, যেমন ধরেন কোনো আমলেই কিন্তু পত্রিকা অফিসের সামনে মব জাস্টিস হয়নি, ঠিক আছে? কিন্তু ভায়োলেন্স আমরা দেখছি প্রথম আলোর সামনে ভায়োলেন্স হয়েছে। তারপর ধরেন যে এই কি বলে যে সময় টেলিভিশনের কি বলে যে এমডি রুমে গিয়ে টেবিল থাপড়ানো হয়েছে। তারপরে ধরেন যে এই কয়েকদিন আগে 3 জন সাংবাদিকের চাকরি গেল ইত্যাদি।
এই যে বিষয়গুলো, এগুলো মানে সেই একদলীয় শাসনের সময় 4টা সংবাদপত্রকে সবাইকে চাকরিহীন করে দেয়া, সেই সংকটের পরে এখনকার সংকটটা হচ্ছে দ্বিতীয়। আমি বলি মাঝখানে সংকট ছিল কিন্তু এত সিভিয়ার না। হ্যাঁ, ছিল সংকট, অবশ্যই ছিল। এখন কথা হচ্ছে দেখেন, এই যে 3 জনের চাকরি গেল না, আপনি সংবাদপত্র মানে সাংবাদিকদের যখন তখন চাকরি খেয়ে ফেলা যায়, এই যে সংস্কৃতি, হ্যাঁ, আপনি কি ক্যাডার সার্ভিসের কাউকে আপনি সহজে চাকরি খেতে পারবেন না তো। আপনি একটা প্রসিজিওরে যেতে, আপনি তাকে ওএসডি করতে পারবেন, তাই না? কিন্তু আপনি তো তাকে বরখাস্ত সহজে করতে পারবেন না, অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু প্রতিষ্ঠান করছে, সরকার করছে না তো। প্রতিষ্ঠান করছে, প্রতিষ্ঠান কোন পরিস্থিতিতে করছে সেটা তো আপনাকে দেখতে হবে। কোন পরিস্থিতিতে করছে সেটাও তো দেখতে হবে আপনাকে। এখন দেখেন, আপনি বলছেন সেলফ সেন্সর না? হ্যাঁ, দেখেন, আমরা মানে মিডিয়া কিন্তু বর্তমান গভর্নমেন্টকে সহযোগিতা করছে এই জন্য যে ঠিক আছে, এই ধরনের একটা সরকার কিছু সংস্কার করে দেশটা ভালো হোক, যে কারণে মিডিয়া কিন্তু গভর্নমেন্টের ব্যাপারে সফট। আমার অবজারভেশন সফট। এইটা যে তারা মানে এটা খুব বড় অপরাধ সেটাও আমি মনে করি, গভর্নমেন্টকে সহযোগিতা করতে যাতে কাজ করতে পারে। কিন্তু মানে সাধারণ মানুষ কিন্তু সংবাদপত্র পড়া প্রায় ছেড়েই দিয়েছে, তারা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর হয়ে গেছে। হ্যাঁ, মানে সাধারণ মানুষের মেন্টালিটিটা এখন এরকম। ওই যে মার্ক টোয়েনের একটা কথা আছে, ইফ ইউ ডু নট রিড নিউজ পেপার ইউ আর আনইনফর্মড, ইফ ইউ রিড নিউজ পেপার ইউ আর মিসইনফর্মড। এটা মার্ক টোয়েনের কথা ছিল। তাই দুটাই তো বিপদ। হ্যাঁ, দুটাই তো বিপদ। ইফ ইউ ডোন্ট রিড পেপার ইউ আর আনইনফর্মড। এখন আনইনফর্মডও থাকতে চায় না মানুষ, আবার ইনফর্মড হইতে গেলে দেখা যায় যে মিসইনফর্ম। এরকম একটা পাবলিকের মধ্যে এক পারসেপশন কিন্তু আছে। এখন কথা হচ্ছে টু সাম এক্সটেন্ট কিন্তু সেলফ সেন্সর্ড আমি বলবো। যেমন অনেক মব ভায়োলেন্সের খবর কিন্তু পত্রিকায় আসে না, হ্যাঁ, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কিন্তু পত্রিকায় আসে না বা টেলিভিশনে আসে না। তো এই যে একটা অবস্থা, মানে এমনিতেই তো সাংবাদিকতা একটা ভালনারেবল প্রফেশন। হ্যাঁ, ভালনারেবল প্রফেশন ইন দ্য সেন্স যে যেমন বেতনের ঠিক নাই, তারপরে ধরেন যে ওই যে সাংবাদিকদের জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি আর কি করেন, মানে মনে করে যে সাংবাদিকতা করে তার জীবন পেশা, কাউকে খুশি করা যাবে না, খুশি করতে পারবে না, কেউ খুশি হবে না, হ্যাঁ হ্যাঁ, কেউ খুশি হবে না, সরকার না বিরোধী পক্ষ, কেউই না। কথা না, এ ট্রু জার্নালিস্ট ক্যানট হ্যাভ এনি ফ্রেন্ড, এবং এটা এমন একটা সাংবাদিকতা কি, ইট ইজ এ পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন। মানে পার্লামেন্টের তো পোস্টপোন থাকে যে আছে কবে, কিন্তু এটার কোনো মানে নাই, মানে অলওয়েজ ইন সেশন, 24 ঘন্টা তাদের চাকরি, এবং ঝুঁকিপূর্ণ, রেসপন্সিবিলিটি, এত কিছু। তারপরে দেখেন তারা আন্ডার ওয়েজড, 1 নম্বর কথা। তারপর তাদের চাকরির নিরাপত্তা নাই। হ্যাঁ, তারপরে মানে নানা রকম। আচ্ছা, এই যে এজেন্সির কথা না, মানে আমি ঠিক এইটা বিশ্বাস করতে চাই না যে এজেন্সি এখন সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করছে, এটা আমি বিশ্বাস করছি না। আমি বরং বলি সংবাদপত্রগুলো পাবলিকের দ্বারা, মবের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মব মানে সব ক্ষেত্রে মব না, ধরেন যে একটা ব্যক্তি মাত্র বা 2টা ব্যক্তি মাত্র কিন্তু মবের ভূমিকা যেতে পারে। কিছু করলে যদি মব চলে আসে এরকম একটা ব্যাপার। মানে নিরাপত্তা সংস্থাগুলো করছে এটা, আই ডু নট বিলিভ, মানে আমার কাছে এটা এখন পর্যন্ত মনে হয় না, কারণ আমি কিছু খোঁজ খবর রাখি। যাই হোক, এখন যেটা দাঁড়াইছে আর কি, যে এই অবস্থা থেকে এই যে টিআইবির যিনি বলছেন না, এইটা কিন্তু আমি বিশ্বাস করি, উনি কিভাবে দেখছেন আমি জানি না, ব্যক্তির বদল হয়েছে কিন্তু পদ্ধতির বদল হয়েছে, সিস্টেমের বদল হয়েছে কিনা, হ্যাঁ, সেইটা একটা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এবং ব্যক্তিগুলো ধরেন যে যেভাবে আসছে, ঠিক আছে, মানে এটা হইতেই পারে। সব আমলেই তো এডিটররা পলিটিক্যালি বায়াস থাকে, সব আমলেই, এটা নতুন কিছু না। হ্যাঁ, সে আওয়ামী লীগ আমলে বায়াস ছিল, আওয়ামী লীগের প্রতি টিল্টেড ছিল, কেউ আবার বিরোধী দলের দিকে টিল্টেড ছিল, এখনও তাই থাকবে। কিন্তু দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ যে আপনি প্রফেশনালিজমটা মেনটেন করা হচ্ছে কিনা পত্রিকায়। হ্যাঁ, আমি এডিটরের একটা মত থাকতেই পারে, হ্যাঁ, থাকতে পারে। যেমন আমাদের এডিটর বলে যে আমার একটা মত থাকতে পারে, আপনার একটা মত থাকতে পারে, বাট যখন আমরা অফিসে ঢুকে গেলাম তখন আর আমাদের কোনো মত থাকতে পারবে না, তখন আমরা
একেবারেই মানে ব্যক্তিগত মতটা অফিসের মধ্যে থাকবে না। Right. এবং তো ফলে কাগজেও এটার প্রভাব থাকতে পারে সেই জায়গাটা সেই জায়গাটা আছে কিনা, সেই জায়গাটা আছে কিনা সব পত্রিকায়, এটা একটা প্রশ্ন। এটা একটা প্রশ্ন। এবং মালিক পক্ষ মানে থ্রেটেন ফিল করে কিনা, হ্যাঁ, যে আমি এইভাবে নিউজ করলে আমার সমস্যা হবে কিনা, হ্যাঁ, একটা ভয়ের সংস্কৃতির মধ্যে থাকে কিনা। মানে ভয়ের চাইতে কিন্তু ভয়ের সংস্কৃতিটা বেশি ডেঞ্জারাস, মানে এটা সবসময় থাকে। আর আমি সেই জায়গাটা শামসুল আলম লিটন, যে আপনিও বহু বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত এবং আপনি দেখেছেন এর মধ্যে সরকার পরিবর্তন একদম চাক্ষুষভাবে দেখেছেন বহুবার। কিন্তু সেখানে সংবাদপত্র বা গণমাধ্যমের উপরে মব, এটি কিন্তু আমরা কখনো দেখিনি। এবার কেন হলো? এটার পিছনটা কারণটা কি বলে আপনার মনে হয়? আগে যে সরকার পরিবর্তন যেভাবে হয়েছে এবার সেভাবে হয়নি, সে কারণেই এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে এবারে যে সরকার পরিবর্তন হয়েছে এটা পরিবর্তন নয়, এটা হচ্ছে জনগণ একটা ফ্যাসিস্ট, অত্যাচারী এবং খুনি সরকারকে উৎখাত করেছে জনগণের সম্মিলিত শক্তির দ্বারা, সকল শ্রেণী পেশা। এবং যেই অভ্যুত্থান বলুন, বিপ্লব বলুন অথবা আপরাইজিং বলুন, যেখানে 100-র উপরে শিশু হত্যা করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে এবং আকাশ থেকে গুলিতে, ইউএনের হেলিকপ্টার ব্যবহার, এটা স্পষ্টভাবে জাতিসংঘের এবং যত ধরনের আন্তর্জাতিক সংস্থা আছে, যত ধরনের আন্তর্জাতিক যে কনভেনশন আছে, সেখানে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির পুরোপুরি ফুলফিল করেছে 26 তারিখের আগেই। এরপর তো আরও যা যা ঘটেছে আমি উদাহরণ দিই। ফরাসি পত্রিকা লা মন্ড, এটাকে বলা হয়ে থাকে ইউরোপে এবং ওয়ার্ল্ডের একটা মিডিয়া ইনস্টিটিউশন এবং একটা বড় ধরনের থিঙ্ক ট্যাঙ্ক মিডিয়ার ক্ষেত্রে। প্রতিটা পরিবর্তনকে তারা ধারণ করে। 29 তারিখ লা মন্ডের ফার্স্ট পেজে যে স্পেশাল এডিটোরিয়ালটা ছাপা হয়েছিল সেটা ছিল রেগুলেশন অ্যাগেনস্ট অ্যাবসোলিউটিজম, রেগুলেশন অ্যাগেনস্ট অ্যাবসোলিউটিজম। তো সেখানে পুলিশ যে জনতাকে গুলি করছে 29 জুলাই, হ্যাঁ, এবং 29 জুলাই, এবং আকাশ থেকে ইউএন হেলিকপ্টার থেকে বাড়িঘরে গুলি করা হচ্ছে, দুটো ছবি হচ্ছে। তো এরপর কি হলো আমরা সবাই জানি। কথা হচ্ছে পুলিশ এবং মিডিয়া আসলে কি করেছে। এতবার পরিবর্তন হয়েছে, উনি 75-এর কথা বলেছেন, 75 15 আগস্টের পরে এটা হয়েছে কিনা আমি কোথাও দেখি নাই। যদিও তখন মিডিয়ার কন্ট্রোল মিডিয়া ছিল, সরকারের গুণগান গাইতো ছিল না, যেটাই ছিল 4টা ওই সরকারের মুখপাত্রই ছিল, অথবা কই মানুষ তো মিডিয়াকে পুড়িয়ে দেয় নাই, মানুষ তো সাংবাদিকদের ধাওয়া করে। কোনো সম্পাদক পালিয়েছে বলে মাহবুবে অনেক সিনিয়র মানুষ বলতে পারবে, সেরকম রেকর্ড আমরা দেখি নাই কোনো সম্পাদক পালিয়েছে। আজকে সম্পাদক পালিয়ে গেছে, নিউজ এডিটররা সব পালিয়ে গেছে। কারণটা কি? পুলিশ স্টেশন ছেড়ে চলে গেছে। এবং 15 বছরে যারা অত্যাচার, নিপীড়ন, এটাকে জায়েজ করার জন্য এই নিউজ রুমগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু, চরিত্রহননের লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করেছে। এইরকম ঘটনার পরে সংকট, মাহবুবে ঠিকই বলেছেন, উনি অনেক সিনিয়র মানুষ। তবে এই সংকটটা হচ্ছে এটা, যে এমন একটা পরিবর্তন হয়েছে, যে পরিবর্তন গণহত্যা, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, যার সমর্থক এই ধরনের মিডিয়াগুলোতে যে কে ছিল, তারা কি এজেন্সি ছিল? নো, তারা সাংবাদিকই ছিল। এবং সাংবাদিক যে অপরাধ করে তার প্রমাণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একজন সাংবাদিকের কিন্তু ফাঁসিও হয়েছিল অস্ট্রিয়াতে, শুধুমাত্র ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিকে তার অস্ট্রিয়ান পেপারে প্রতিদিন জায়েজ করে খবর ছাপত। এখন পর্যন্ত তো 2-3 জন সাংবাদিক গ্রেফতার হয়েছে, অনেক সম্পাদক পালিয়েছে, বায়তুল মাল কর্মের খতিবের মতো। সাংবাদিক কিন্তু নিরাপত্তা মানুষ দেবে, মব হবে কেন? চিন্তার বিষয় আছে। এই ব্যাপারটাকে সাদামাটা দেখলে হবে না। কারণ পুলিশ যখন খুন করেছে, তার ওই খুনের পেছনে, গুলির পেছনে মিডিয়ার ইন্সপিরেশন ছিল, সরাসরি ইন্সপিরেশন ছিল। তাদেরকে রাজাকার, স্বাধীনতা বিরোধী বলে টকশোগুলোতে শত শত ঘন্টা, বিপুল সংখ্যক ডকুমেন্টারি প্রচার করা হয়েছে। যেই সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তারা দেশদ্রোহী, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই। সুতরাং আমাদের অবশ্যই এই পরিবর্তন যে একটা ভিন্ন ধরনের পরিবর্তন, এবং এই পরিবর্তনকে এত ভয়াবহ, এত রক্তাক্ত যারা করেছে, তাদের সমর্থক যেই পেশারই হোক, কোনো মসজিদের ইমাম যদি কোনো খুন করে, তাহলে কি আমি ইমাম হিসেবে দেখবো তাকে? মানুষ কি ইমাম হিসেবে দেখবে? না, খুন হিসেবে দেখবে অবশ্যই। ইয়েস। তো এখন যিনি এই কাণ্ড ঘটিয়েছেন, তিনি এখনো বলছেন তিনি 224 জন না 42 জনকে খুনের লাইসেন্স পেয়েছেন, এবং এটা 227 জন উনি, এবং এটা ফরেন্সিক করিয়েছি আমরা, আমি লন্ডন থেকে ফরেন্সিক করেছি। আমি অনেক কিছু বিশ্বাস করতে চাই না, এবং স্পষ্ট এসছে ওনার অন্তত 27টা বক্তব্যের সঙ্গে এটা ক্রস করা হয়েছে, আমার কাছে রিপোর্ট আছে। এখন হচ্ছে ক্রাইম, এক খুনিকে খুনি বলতে তাহলে ওই কি সাংবাদিক থাকে যে একজন অ্যাডভাইজারকে বলছেন
যে খুনি বলতে হবে কেন, খুনি বলবেন কীভাবে? তিনি বলছেন যে সিআরপিসির কমন রুল, একটা কমন স্ট্যান্ডার্ড, একই না হওয়া পর্যন্ত। বাট ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ইজ নট নর্মাল ক্রাইম। এখানে আমার সামনে যে খুনটা হলো শত 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 মাত্র কয়েকদিনের ব্যবধানে, আমি বিচারের পরে তাকে বলতে হবে খুনি? আমার বাবাকে, আমার বাচ্চাকে হত্যা করার পরে আমি ক্রাইম, যিনি করেছেন তিনি যদি জুয়েলের মতো এরকম হ্যান্ডসাম হয়, আমি তাকে বলতে হবে আরে জেন্টলম্যান, আপনি কি সত্যি আমার সন্তানকে খুন করেছেন? আমার মনে হয় যে 3 জন সাংবাদিক এই গণমাধ্যম দিবসে, মুক্ত গণমাধ্যম দিবসে আমাকে তাদের চাকরি যাওয়ার ব্যাপারে দুঃখ প্রকাশ করতে হয়, কিন্তু তার চেয়ে বেশি দুঃখ প্রকাশ করতে হয় এই ধরনের সিম্প্যাথাইজার টু ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অ্যান্ড কিলার্স, চিলড্রেন কিলার্স, বাচ্চাদের হত্যাকারীদের প্রতি এই যে সিম্প্যাথাইজিং যে কোশ্চেনগুলো, সংখ্যা নিয়ে বিতর্ক হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে ডিনায়াল। তো এই কথাগুলো আমার মনে হয় এটা বেশি দুঃখজনক আমার 3 বন্ধুর জন্য। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আমরা একটু বিরতি নিই, তারপরে এসে আপনি অ্যাড করবেন। দর্শক, সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন। দুজনকে আবারও স্বাগত। আপনি একটু অ্যাড করতে চেয়েছিলেন শামসুল আলম। লিটন ভাইয়ের কথা একটু অ্যাড করি। এই যে সাংবাদিক না যারা প্রশ্ন করলো, আমি একটু সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করতে যাচ্ছি। আমি জানি না ওই সাংবাদিক মানে গত ফ্যাসিজমকে আপনার ওর প্রতি বায়াস কিনা আমি জানি না। কথাটা হচ্ছে কি, কখনো কখনো সাংবাদিকরা, বিশেষ করে যারা ইন্টারভিউ নেয়, তারা স্টান্ট করার চেষ্টা করে টু বিকাম ফেমাস। যেমন ধরেন আমাদের যে মতিউর রহমান চৌধুরী, এই যে উনি বেরিয়ে এসে বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করে নাই, ওটা তো তারা ওই সময় বলা উচিত হয় নাই, কিন্তু তবু কেন বললেন যে এটা একটা ইয়ে তৈরি করবে, একটা সেন্সেশন ক্রিয়েট করবে। ওইটাকে ওই সময় তার বলা উচিত হয়েছে যে শেখ হাসিনা পদত্যাগ করে নাই, তাই না? তো উনি বলে ফেললেন এবং উনি রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। এখন এইগুলি হয় কি, কখনো কখনো সাংবাদিকরা এমন কিছু করে, অফ ট্র্যাকের এমন কিছু করে, যাতে আনকমন কিছু করে, যাতে সে আলোচনায় আসে এবং বিখ্যাত হইতে চায়। এটার মানে এই না সে কোনো পারপাসফুলি কোনো কাউকে ইয়ে করতে, এটা নট নেসেসারিলি, হইতেও পারে, সেটা আই এম নট শিওর। এখন সে দেখলো যে জাতিসংঘের রিপোর্টে আছে 1400, তালিকা পাইলাম 800 কত জনের, সে তো এটাকে ব্যবহার করবেই টু বিকাম ফেমাস। সে একটা স্টান্ট করবেই যাতে। আমার এখানে একটা প্রশ্ন আছে। ধরেন আপনি যে বিষয় নিয়ে প্রেস কনফারেন্সে গেছেন, যে বিষয় নিয়ে ব্রিফ হচ্ছে, সেই বিষয়ের বাইরে আপনি প্রশ্ন জান কেন? এটা আমার সাংবাদিক হিসেবে আমার না আউট অফ দি ট্র্যাক তো যাওয়াই উচিত না। আমি সেই জায়গাটা আউট অফ দি ট্র্যাক এটা যাওয়া উচিত না। লিটন ভাইকে আমি একটা জিনিস কথা বলি, সেটা হচ্ছে দেখেন, মোজাম্মেল বাবু বলেন, তারপর ভোরের কাগজের সম্পাদক বলেন, কি নাম, ওই শ্যামল দত্ত বলেন, ফারজানা রূপা বলেন, নাইমুল ইসলাম খান বলেন, এদের সংখ্যা কত? এদের যারা রিয়েলি ক্রাইম করছে এবং দুর্নীতি করে সম্পদের পাহাড় জমাইছে, এদের সংখ্যাটা বেশি না। খুব কি বেশি না? খুব বেশি না। কিন্তু সাংবাদিক তো আমরা শত শত হাজার হাজার সাংবাদিক, তাই না? এখন একটা সাংবাদিক তার মানে চাপের পরে হলেও বা 200 টাকার জন্য বা 1000 টাকার জন্য একটা কিছু করছে, সেই জন্য তার বিরুদ্ধে হত্যা মামলা হবে। একটা যদি ক্রিমিনাল অফেন্স করে, দুর্নীতি করে, মানে অর্থনৈতিক দুর্নীতি, ওই দুর্নীতি মামলা হবে, ঠিক আছে। কিন্তু যে লোকটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না যে এই লোকটা হত্যা মামলার সঙ্গে থাকতে পারে, হত্যার প্রচেষ্টার সঙ্গে থাকতে, যেমন আমাদের সম্পাদক ছিল সাইফুল আলম, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না সে কোনো হত্যা কনস্পিরেসিতে যুক্ত হইতে পারে। তার অন্য ক্রাইম থাকতে পারে, কিন্তু সেও হত্যা মামলার আসামি হয়ে গেল বা এরকম। দেখেন, এই যে মাহবুব আলম সাহেব আজকেও না কালকেও বললেন যে এই যে হয়রানিমূলক মামলা হচ্ছে, আজকে হয়রানিমূলক এগুলি আর হবে না। এই কথা তো আগেও বলা হয়েছে কয়েকবার যে এগুলি হবে না, কিন্তু তারপরে কি হত্যা মামলা হয় নাই? হয়েছে তো। তাহলে যে আগে যে বলা হলো যে আর হবে না, এটা দেখা হচ্ছে অমুক তমুক, তারপরে তো হইলো। তারপরে আমাদের চিফ অ্যাডভাইজার তো একটা খুব ইন্সপায়ারিং কথা বলছেন, এনকারেজিং কথা বলছেন যে আপনারা সমালোচনা করবেন, ই করবেন। তো তারপরেও সমালোচনা করা যাবে না কেন? এটা একটা প্রশ্ন। উনি তো বলেই দিছেন, তাই না? উনি অভয় দিছেন তো। আচ্ছা, এখন আমি যেটা দেখতেছি যে ধরেন এই যে সাংবাদিকদের যে হ্যারাসমেন্ট বা মামলা বলেন, এই বলেন সে বলেন, এইটা যে সরকার ইনভলভ, আমি এটা বিশ্বাস করি না। এইটা হয়তো পার্সোনাল গ্রাজের কারণে বা কে মামলা দিচ্ছে, কেন দিচ্ছে,
মানে কেউ অতি উৎসাহী হয়ে অতি দিচ্ছে, উৎসাহ হ্যাঁ, দিচ্ছে, এরকম বা হচ্ছে কিনা? 2 বছর আগে তার সাথে একটা আমার বিতর্ক হয়েছিল, হয়েছিল, সে হয়েছিল, তাকে দেখতে পারি না, বা সাংবাদিক ইউনিয়নের যে বিভক্তি, ও ওইটা তো করে, আমি এইটা করি, ওই নির্বাচনে সে আমাকে এই মানে এই করছে, সেই করছে, নানা রকম ফ্যাক্টরের কারণে মামলাগুলো হচ্ছে। আমার কথা সেটা, কথা হচ্ছে যখন একটা মামলা নেবে থানার প্রতি তো ইনস্ট্রাকশন থাকবে যে একটা মামলা যে নেওয়া হবে এটা মেরিট দেখতে হবে, এবং এটা রিয়েলি এটা মানে মামলার যোগ্য কিনা, তার কমপ্লেনটা মামলার যোগ্য কিনা, এটা ইনভেস্টিগেট করতে হবে। বললো আর মামলা নিয়ে নিলাম, হ্যাঁ, এটা তো কোনো মানে পৃথিবীর কোথাও এটা নাই, হ্যাঁ, এত সহজে মামলা করা যায়। তো ফলে এই যে সহজে মামলা হয়ে যাচ্ছে, এবং মানে ইনোসেন্ট ইন দ্য সেন্স হত্যা প্রচেষ্টা, সে হয়তো অন্য ক্রাইম করতে পারে, সেটা হত্যা প্রচেষ্টার সঙ্গে যুক্ত না, তারপরও সে হত্যা। আপনার কথা একদম পরিষ্কার। আমি একটু এই প্রসঙ্গে শামসুল আলম মিটন আপনার কাছে না, যে এই আপনি যে কথাগুলো বলেছেন সেটার সাথে আমার কোনো রকম দ্বিমত নাই, কিন্তু আমি কথা হচ্ছে যেটি মাহবুব কামাল বললেন, যে একজন সাংবাদিকের বিরুদ্ধে যখন হত্যা প্রচেষ্টা অথবা হত্যা মামলা হচ্ছে, তাহলে মামলার মেরিটটা নষ্ট হচ্ছে কিনা, বাবা এভাবে যদি বলা যায় যে মামলাটা আসলে ঘটনাটা হালকা হয়ে যাচ্ছে কিনা। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এবং আমার মনে হয় এই কোশ্চেনটা নিয়ে আমাদের নিউজ পেপার এডিটোরিয়াল কিংবা আরও আলোচনা হওয়া দরকার। প্রথমত হচ্ছে যে মামলা এবং আইন কিন্তু অ্যাবিউজ করার জিনিস নয়, এবং শত্রুতা উদ্ধারের জিনিসও নয়, এবং এটা সিরিয়াস ম্যাটার। এবং মানে 800 মারা গেল না, 1400 মারা গেল না, 2000 মারা গেল, এইটা যেমন মহবাজ যেটা বলছিলেন যে আসলে অনেকে গিমিক ক্রিয়েট করার জন্য বলে, স্টান্ট মেকিং। তবে এর ব্যতিক্রম সেটি হচ্ছে যে যখন হত্যাকাণ্ড চলছিল, আই থিঙ্ক 1 অথবা 2 তারিখে সম্পাদকদের সঙ্গে একটা মিটিং ছিল, এবং সাইফুল ভাই সম্পর্কে উনি যেটা বলেছেন আমি 100% একমত। যারা সাংবাদিক হিসেবে ওনাকে দশকের পর দশক চিনেন তারা ওনার সঙ্গে একমত হবেন, দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। সেদিন উনি কোনো বক্তব্য রেখেছিলেন কিনা আমি জানি না, রাখেন নাই, কিন্তু সেদিন রাস্তায় যখন গুলি চলছে তখন মানে সম্পাদকবৃন্দ বলছেন যে এই যে জ্বালাও পোড়া হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সরকারকে কঠোরভাবে, মানে তখন ততদিনে কিন্তু হান্ড্রেডস শেষ, এবং সম্পাদকবৃন্দ কিন্তু খুব ভালো করেই জানেন প্রতিদিন কত মানুষ গুলি ফুরে যাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে, এই গুলিগুলো সরাসরি বুকে মারা হচ্ছে এটাও তো ওনারা জানেন, ইউএনের হেলিকপ্টার দিয়ে খুন করা হচ্ছে সেটাও ওনারা জানেন। তখন গিয়ে বলছেন এই অভিযানটা অব্যাহত রাখা দরকার এবং যে কোনো মূল্যে এদেরকে দেশ ছাড়িয়ে। সুতরাং গণতন্ত্র হত্যা, ফ্যাসিজম কায়েম, খুনকে উৎসাহিত করা, একটা খুনের সহযোগী যে অস্ত্রটা এগিয়ে দেয়, সেকশন 303-তে তার ন্যূনতম 14 বছর, ম্যাক্সিমাম 14 বছর, নট ক্যাপিটাল। সুতরাং আমি একজন সাংবাদিক, আমি কাজ করেছি, আমি কেন এটা থেকে মুক্ত থাকবো আপনি আমাকে বুঝিয়ে বলেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আমি একমত যে যারা অপরাধী তাদেরই বিচার হওয়া দরকার। আমি নিজে আমার সেকেন্ড প্রফেশনে স্টার্ট করেছি, 3 বছর হয়ে গেছে, সলিসিটর, লয়ার লন্ডনে। আইনের সবচেয়ে মারাত্মক ব্যাপারটি হচ্ছে যে একজনকে ধরতে গিয়ে 999 জনের উপর যাতে অবিচার না হয়। আর এই যে রিকনসিলিয়েশন প্রসেস, আমি খুবই দুঃখিত, এই সরকারে অনেক মেধাবী মানুষ আছেন, তারা 9 মাস চলে গেল, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে, পাড়ায় মহল্লায়, সকল ক্ষেত্রে রিকনসিলিয়েশন দরকার। কারণ আওয়ামী লীগের বড় রাজনৈতিক দল, তাদের আদর্শ দীর্ঘদিনের আদর্শ। এখন এটাকে ডিল করতে গেলে পলিটিক্যালি কী করবেন, ল কী করবেন সেটা আলাদা ব্যাপার। আমি সামাজিক রিকনসিলিয়েশনের কথা বলছি। যেই মানুষটি মিছিল করতো তার কি অপরাধ? সে তো তার দলকে খুনের জন্য সে ভোট দেয় নাই। এখানে একটা রিকনসিলিয়েশন খুবই, আমাদের ইউনিয়নের সাংবাদিক ইউনিয়নে আওয়ামী পন্থী অনেক মানুষ ছিল, তাদের রাইট ছিল, বিএনপি পন্থীরা আছে, জামাতপন্থীরা আছে, সবার রাইট আছে। এবং আমাদের এখানে রাগ ঢাক কত কথাবার্তা বলা হয়, বিদেশে প্রকাশ্যে সমর্থন করে, প্রকাশ্যে আপনার বিরুদ্ধে কোনো ইয়ে নেই। তো কথাটা ওটা না, কথাটা হচ্ছে যে আমরা মধ্যম আয়, এলডিসি, তারপর আবার সুইজারল্যান্ড, কত কিছু বলি, কিন্তু আমরা দুনিয়া থেকে এটা কেন শিখি না যে এইরকম মানবতা বিরোধী অপরাধের হওয়ার পরে অনেক জখম এই দেশের একটা পাড়ায় আমি প্রায় দেখি আওয়ামী লীগের প্রতি একটু সিম্প্যাথি রেখে একটা লোক কথা বলছে, এটা করার দরকার কি, এটা করার দরকার কি, আর সঙ্গে সঙ্গে মানুষ ঝাঁপায় পড়ছে। এটা কিন্তু কোন পার্টি কেউ চেনে না। ওয়াই? সোসাইটিতে অবস্থা কেন হলো? এটা কি আমি বলবো এই যে মবটা করছে, মব জাস্টিসের বিপক্ষে যদি কালকে র্যালি হয় আমি প্রথম যাব, কারণ এই সমাজ আরও ধ্বংস হবে। কিন্তু এটার কি করবেন? রিকনসিলিয়েশন না করলে একেবারে গ্রাম মহল্লা থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারপরে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন,
তারপরে ধর্মীয় গ্রুপ সবগুলোতে রিকনসিলিয়েশন ভেরি ইম্পর্টেন্ট। আমরা আরেকটা বিরতি সময় হচ্ছে, বিরতি নিয়ে আসি। আজকে বোধহয় অন্য কোনো টপিক করা যাবে অন্য কোনো বিষয় নিয়ে আর কথা বলবেন না, এটা নিয়ে কথা বলতে এটাই চান। বলছি। তাহলে সেটা নিয়ে কথা বলবো, হ্যাঁ। অসুবিধা নেই। একটা বিরতি নিয়ে আসি। সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি, দর্শক সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন মাহবুব কামাল এবং শামসুল আলম লিটন। মাহবুব কামাল কি যেন অ্যাড করতে চেয়েছেন? হ্যাঁ, না এই যে লিটন ভাইয়ের কথাটা, যে রিকনসিলিয়েশন, এইটা কিন্তু আমি বারবার বলে আসতেছি যে উইদাউট রিকনসিলিয়েশন আমরা কোথাও উইল রিচ নো হোয়ার, এবং এটা সাউথ আফ্রিকার মতো করতে হবে। হ্যাঁ, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করে যদি একটা এলসিএম সেটা কিরকম একটু যদি এটা একটু ব্যাখ্যা পরে করি। দেখেন এই যে মব ভায়োলেন্স না, এইটা দেখেন মানে এইটার কিন্তু কত ডাইমেনশন আছে আর কি। যেমন ধরেন গোলাম দস্তগীরের হি ইজ এ অ্যাসোসিয়েট অফ শেখ হাসিনা, ঠিক আছে, ক্লোজ অ্যাসোসিয়েট ধরে নিলাম। এখন তার বিচার করেন, তার ট্রায়াল করেন। আপনি যে তার যে এই যে সব যে কারখানাগুলো, মিলগুলো, এগুলো যে পুড়িয়ে দেয়া হলো, তাহলে এই যে হাজার হাজার শ্রমিক যে বেকার হয়ে গেল, এই যে সাইড এফেক্টটা বা এইটার যে করলারি, এটার যে অনুসিদ্ধান্ত, সেইটা যে কত বড় প্রভাব পড়তেছে সোসাইটিতে, সেটা তো মবরা বুঝবে না, তাই না? ওই লোকের বিচার হবে, সে যে ইয়ে করছে বিচার হবে। ওখানে মব করতে গিয়েও আগুনে পুড়ে মরেছে। হ্যাঁ, তো এখন এই যে ব্যাপারগুলো উচিত ছিল কি? উচিত ছিল 5 তারিখে এত বড় বিজয় হইলো, 7 দিন বা 10 দিন একটা সেলিব্রেশন হইতো, যে একটা স্বৈরাচারের বিদায় হয়েছে। এনাফ ইজ এনাফ। 7-10 দিন সেলিব্রেশন করে এটা শেষ হয়ে যাও। তারপরে রুল অফ ল এস্টাবলিশ করো। কারা কারা ক্রিমিনাল তাদেরকে প্রসিডিওরে আনো, বাকি সবাই নিরাপদ বাংলাদেশে বাস করুক। তাইলে না একটা মানে রুল অফ ল যদি মব তো এখনো চলতেছে, এবং কি ঘটনা, আপনি লাইব্রেরি থেকে রবীন্দ্রনাথ নজরুলের বই পর্যন্ত সরায় ফেলতেছেন। হ্যাঁ, এটা হইলো কিছু? হ্যাঁ, এটা এবং মব, এটা নজরুলের কবিতা, রবীন্দ্রনাথ নাহলে ঠিক আছে হিন্দু, হ্যাঁ, আপনি নজরুলের কবিতাও সরায় ফেলতেছেন। তারপরে আপনি সেদিন দেখলাম যে একটা কালচারাল একটা অর্গানাইজেশনের অফিস, সেখানে কবিতা আবৃত্তি হয়, সেটা বুলডোজার দিয়ে ঘুরায় দেওয়া হলো। পরে আমি একজন জিজ্ঞেস করলাম যে এটা অবৈধ। অবৈধ তো ওখানে আরও স্থাপনা আছে, কোনো স্থাপনাকে কিন্তু কিছু করা হলো না, জাস্ট ওইটা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো। তো এই যে বিষয়গুলি, এগুলি হাউ লং ইউ মাস্ট নো ওয়েন টু স্টপ। আপনাকে জানতে হবে যে কখন থামতে হবে। এইটা যে জানে না বা যারা জানে না তারা তো, যেমন এই যে সচিন টেন্ডুলকার, হি কুড হ্যাভ প্লেড মাচ মোর মানে টাইম, হি রিটায়ার্ড। মোহাম্মদ আলী ক্লে, হি কুড রিটায়ার, হ্যাঁ, কিন্তু করলো না। একটা সেন্সিবল, একটা খুবই গ্রেসফুল ডিসিশন উনি নিয়েছেন যে আমি আর থাকবো না। এরকম একটা গল্প আছে, যেমন এক ছেলে সেতার বাজায়, তো কেমন বাজায় উস্তাদের কাছে নিয়ে গেছে, তো বলছে দেখেন তো কেমন সেতার বাজায়, তো বাজাচ্ছে তো থামে না। তখন ওই বাবা বলতেছে কেমন সেতার বাজায় আমার ছেলেটা, তো বলতেছে ওস্তাদ বলতেছে বাজায় তো ভালো, থামতে জানে কিনা, ও তো বাজায় চলছে। সেই জায়গাটা শামসুল আলম এখন এইটা থামতে জানাটা, উই মাস্ট নো ওয়েন টু স্টপ। সাবেক প্রধানমন্ত্রী ইট ক্যানট গো ফর ইটারনিটি। এইটা ইটারনিটিতে যেতে পারে না। কিন্তু শামসুল আলম সাবেক প্রধানমন্ত্রীও কিন্তু থামতে কি জেনেছিলেন? না হলে তো এইভাবে পালাতে হতো না তাকে। না, উনি পালিয়ে তো উনি বাঁচলেন, কিন্তু আমাদের দেশে যে বিপদে ফেলে গেলেন, ওনার পার্টির একদম উপর থেকে ইউনিয়ন মেম্বার পর্যন্ত পালাতে হলো। ওই মানুষগুলোর কতটুকুই বা অপরাধ? এরকম অসংখ্য বিপদ উনি সৃষ্টি করে গেছেন। এই যে মিডিয়াতে আজকে আমরা কথা বলছি, মিডিয়াতে হাতা গুটানোর যে সংস্কৃতি, এটা কিন্তু ছিল না, এটা উনি চালু করে দিয়ে গেছেন। কারণ তাকে খুশি করা, সংবাদ সম্মেলনে আমি নিজে বঙ্গভবনে থাকাকালীন সময়ে দলীয় মনোভাবাপন্ন সাংবাদিকদেরকে যে পুলে নেওয়া, এটা ক্রিটিক করেছি। এবং আমার যে সহযোগী অন্যরা ছিল তারা অনেকে আমাকে অতি লিবারেল বলে বলতেন। অতি লিবারেল কিছু নাই, এটাই হওয়া উচিত। আজ পর্যন্ত আমরা যদি প্রশ্ন করি যে 36 বছরে আমরা কয়টা রাষ্ট্রীয় নেতাদের কাছ থেকে আসল প্রেস ব্রিফিং পেয়েছি? যেটুকুই ছিল, শেখ হাসিনার যে সরকার এবং যে শাসন, সেটাকে একেবারে তলানিতে দিয়ে গেছে। যে সংবাদ সম্মেলনের নামে তামাশা, আমি কোনো আমলে এই সংবাদ সম্মেলন অথবা এই ধরনের প্র্যাকটিসকে রোল মডেল বলতে পারবো না, প্লেটোর আইডিয়ালিস্ট বলতে পারবো না, কিন্তু যেটুকু ছিল আর কি, মানে আমি আমার বঙ্গভবনে আমি বলে দিতাম সব প্রত্যেকটা নিউজ রুমকে আপনারা ইন্ডিপেন্ডেন্টলি দেন। আমাকে জিজ্ঞেস করতো কাকে দিলে ভালো হবে, এটা আপনাদের ডিসিশন। কথাটা হচ্ছে, এই কথাটা কি বলার মতো আমাদের বন্ধুরা ছিল না?
কেউ একজন ছিল না আপা, একটা প্রশ্ন যদি না পান তাহলে তো আপনি বুঝবেন না যে হোয়ার ইজ দ্য কান্ট্রি। তো যেটা হবার হয়ে গেছে, এখন আমাদের সামনে যেতে হবে, রিকনসিলিয়েশন মাস্ট। আর এই যে মব জাস্টিস, এই যে লাইব্রেরি গুড়ি দেওয়া, এগুলো কি সবকিছু কি ফ্যাসিবাদের ব্যাপারে হচ্ছে? এগুলো কি পাবলিকের অ্যাঙ্গার? নো। এর মধ্যে অনেক সুবিধাবাদী, অনেক ধরনের মানুষ। আমি এই যে গাজী সাহেবের যে ঘটনাটা, কয়েক হাজার শ্রমিক ছিল, তাদের পরিবারের কি হবে? তাদেরকে আমি যতটুকু শুনেছি এবং জেনেছি এবং তথ্য নিয়েছি, সেটি কিন্তু রাজনৈতিক কর্মীরা করে নাই। লোকাল ওখানে অনেক বড় বড় কিছু ভূমিদস্যু আছে যার সঙ্গে ওনাদের গন্ডগোল ছিল, তারা শত্রুতা উদ্ধার করেছে। এবং তারা শত্রুতা উদ্ধার করতে গিয়ে একদিকে এই বিদ্রোহ বিপ্লব অথবা রক্তাক্ত বিপ্লবকে মানে দাগ লাগানোর চেষ্টা করেছে অথবা করেছে, আরেকদিকে হাজার হাজার পরিবারের কাছে এর অর্থ কি দাঁড়াবে? বেকার না খাওয়া মানুষের সংখ্যা বাড়ান। তো আমার মনে হয় সালমান রহমানের অনেকগুলো ফ্যাক্টরি আছে, সালমান রহমানের গ্রুপের সঙ্গে বসে শ্রমিকের চাকা তো বন্ধ হতে পারবে না, ওই মানুষগুলোকে খাওয়াবে কে? তো আমার মনে হয় মাহবুবের সঙ্গে আমি একমত, যত দেরি হবে, এখনো এরকম হচ্ছে। আর প্রথম দিকে কেন হয় নাই সে ব্যাপারে আমি বলি, পুলিশের কথাটা যেটা বলছিলাম, আসলে ল এনফোর্সমেন্ট তো পুলিশ এরাই করে, তো সমস্ত মানে একদম উজাড় হয়ে গিয়েছিল। আমি মনে করি ওখানে আমাদের একটা ইনস্ট্যান্স আছে, যে কয়দিন কোনো পুলিশ ছিল না, সেই কয়দিন দেশে কোনো চুরি রাহাজানি ডাকাতি এগুলো ছিল না। পুলিশ আসা একটু একটু শুরু করলো, দেখলাম যে এটা হচ্ছে, এগুলো নিয়েও আমাদের চিন্তার ব্যাপার আছে। একদম 10 সেকেন্ড। এই যে রিকনসিলিয়েশন না, এইটা নিয়ে আপনি একদিন করেন। অবশ্যই অনেক ধন্যবাদ মাহবুব কামাল এবং শামসুর রহমান মিলন, দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা আপনাদের সঙ্গে ছিলেন। এই ছিল সংবাদ সম্প্রসারণ, ডিবিসি সংবাদ।